হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বিদ্রোহী রাজা আমি যতটা পড়েছি তারপর থেকে আবার পড়ছি, তো আমার সাথে থাকুন। বিয়োগ বেদনা এমন একটা জিনিস, তার দ্রুত পাশের লোকজনকেও আক্রান্ত করে ফেলে। রামমোহন দেখলেন ধুতির খুঁট দিয়ে রামনিধি চোখ মুছছেন। রামমোহন আর ওই বেদনার পথে হাঁটতে চাইলেন না। কে ওখানে? আমি মোহন। কখন আসিয়াছ? তোমার মাতৃদেবী তোমার আগমন খবর জানেন। তিনি তো তোমার জন্য কেঁদে কেটে এই কতক বছর নিজের শরীর ভাঙিয়া ফেলিয়াছেন। আগে তাহার কুশল লইয়া তাহাকে নিশ্চিন্ত করিয়া আইস। আমি ততক্ষণ হাতের কাজ সমাপ্ত করিয়া ফেলি। রামমোহন বৈঠকখানার ঘর কামসেরেস্তার ঘর থেকে বেরিয়ে ভেতর মহলে মায়ের ঘরের দিকে এগিয়ে গেলে রামকান্ত নিজের ফতুয়া পরে নিলেন। তিনি সামনে একটা জলচৌকি নিয়ে নতুন কেনা একটা মহল্লার দলিল দেখছিলেন। রামমোহন এই বছর যেন একজন পূর্ণবয়স্ক মানুষের চেহারা পেয়েছে, কিন্তু বয়স তো সবে 15। রামমোহন রামকান্তের মাথা ছাপিয়ে আরও অনেকটা হয়েছে, তা বাবা রামকান্তের নজর এড়ায়নি। গায়ে লেগেছে একটা তেলতেলে শুভ্রতা। দেখলেই কেমন একটা সম্ভ্রম এসে হাজির হয় মনে। একদম আরবি এক সাদা ঘোড়া, ঘাড়ের কেশরের ঠিক সৌন্দর্য। রামমোহনের ঘাড় পর্যন্ত বাবরি চুল দেখে তাই তো মনে হলো রামকান্ত মুর্শিদাবাদে নবাবের সেরেস্তাদারে কাজ করার সময় ঘোড়ার পিঠে চেপে গ্রামের ভেতরে ছুটতেন কয়েকজন পাইকসহ খাজনা আদায় করার কাজে। রামকান্ত ঘোড়া পছন্দ করতেন। নবাবের চাকরি ছেড়ে দেওয়ার পর ঘোড়া ছেড়ে দিল। নিজেই সেই তেজি ঘোড়াটিকে খুব মনে করেন। এখন কোথাও কিছু নেই, নিজের ছেলেকে বছর 5 পরে সামনে দেখে তাই তার প্রিয় ঘোড়ার কথা মনে হলো। রামমোহন চলে গেলেন অন্দরমহলে। বাবার নির্দেশে মা তারিণী দেবীর সঙ্গে দেখা করা নয়, আর এক উদ্দেশ্য আছে। অন্দরমহলে দরজার হুকুম সর্দার পেরিয়ে দিনের বেলায় সেখানে প্রবেশ করা যায় না। রামমোহন বেনারস থেকে এসে পড়েছেন বেলা 2 প্রহরের মধ্যে। তার মন খানিক চঞ্চল হয়েছে। তার 2 বালিকা বধূ উমা আর শ্রীমতী কত বড় হয়েছে দেখতে ইচ্ছে করছে, আর তা এক্ষুনি। রাতের বেলার জন্য অপেক্ষা করতে সে পারবে না। ঠাকুর দালানো ছাড়াও অন্দরমহলে মা তারিণী দেবীর জন্য একটা নিজস্ব ঠাকুরঘর বানিয়ে দিয়েছেন রামকান্ত। সেখানে নানা দেবদেবীর ভিড়। তারিণী দেবীর বাবা শ্যাম ভট্টাচার্যের কাছ থেকে নিয়ে এসেছেন শক্তি পুজোর ঘট। বাবা তন্ত্রমতে সেই ঘটকে সিদ্ধ করে দিয়েছেন। সেই তন্ত্রসিদ্ধ ঘট নিত্য জাগিয়ে রাখেন তারিণী দেবী। পাশে ত্রিশূল বেদী, সেখানে শিবমুখ শক্তি প্রকাশ পুজো আর্চা। আর এই বুড়ো বাড়ুজ্যে পরিবারের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ। তারিণী দেবীর স্বামী হয়ে রোজ রাধাকৃষ্ণের পুজোও করেন। এই রাধানগরে অধিকাংশ মানুষ অবিরাম গোস্বামী নির্দেশিত কৃষ্ণের ভক্ত। ঠাকুরঘরের দরজায় দাঁড়ালেন রামমোহন। মা, আমি মোহন। আপনার সকলে কেমন আছেন? শক্তির ঘট লাল চন্দন মাখিয়ে একটা বিল্বপত্র উৎসর্গ করেছিলেন তারিণী দেবী। মনে মনে শক্তি স্বরূপার করাল জিহ্বাসহ মূর্তিটিকে ধ্যান চোখে আনছিলেন। এমন সময় বিঘ্ন। বিরক্ত তারিণী দেবী খানিক রূঢ় কণ্ঠে বলে ফেললেন, এই দিবাকালে পুরুষ মানুষকে অন্দরমহলে প্রবেশের অনুমতি কে দিয়েছে? দারোয়ানেরা কি বেতন পায় না? উদাহরণক্রমে শিথিলতা দোষযুক্ত হইয়াছে। করল খাট ধাক্কা দিয়া উহাদের বিতাড়িত করিতে হইবে। মা কি বিড়বিড় করছেন? আমি মোহন, আপনার কনিষ্ঠ পুত্র বিদেশ হইতে গৃহে প্রত্যাবর্তন করিয়াছি। ফিরিয়া একবার দেখুন। তারিণী দেবী তখন কণ্ঠ চিনতে উঠতে পারেননি। মোহনের নাম বলছে, অথচ গলা কেমন ফ্যাঁসফ্যাঁসে বৃদ্ধের মতো। মোহনের গলা ছিল তো খুবই মিহি, আর দরজা জুড়ে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ চেহারার পুরুষ। পরিধানে পোশাক তো মোহনের মোহনের
মোহনের এমন ছিল না, সে তো ধুতি আর উপবীত চাপিয়ে গুরুমশায়ের পাঠশালায় যেত। এখানে সে এসে তার শরীর সম্পূর্ণ পোশাকে আবৃত, ঢিলে জামা, চাপকান, অপরিচিত লাগছে বলে। কে তুমি? তুমি কে? আমাদের রামমোহন? হ্যাঁ মা, আমি রামমোহন। তাইনি দেবী পুজোর আসন থেকে উঠে সামান্য এগিয়ে এলেন, তারপর চোখ কুঁচকে দেখে নিয়ে বললেন, কিন্তু এ কি তোমার পোশাক? তুমি তো আর মুসলমান দরবার তোমার পিতার মতো কর্ম করিতেছ না। আর তোমার পিতাকেও আমি ওই পোশাকে ঠাকুরঘরে কেন অন্দরমহলে প্রবেশের অধিকার দিই নাই। তিনি সর্বদাই দরবারি পোশাক পরিত্যাগ করিয়া গঙ্গাজলে নিজেকে শুদ্ধ করিয়া ধুতি উপবিত সজ্জিত হইয়া এখানে আসেন। তুমি এ নিয়ম জানো? তাহা হইলে এ নিয়ম ভঙ্গ করিলে বড় কয়েক বৎসর মাত্র তো বাটিতে নাই, ইহার ভেতরে সব ভুলিয়াছ। রামমোহন মায়ের এই সূচিবায়ী দোষ যে আছে জানেন। তিনি যেসব কথার উত্তর না দিয়ে বললেন, মা, অন্দরমহলের অপরাপরদের যে দেখিতেছেন না? বিরক্তি এসেছে তারিণী দেবীর। পুজো শেষ না করিয়া আসন থেকে উঠতে হয়েছে। কথার ভেতর কাজের ঝাঁজ এলো। বললেন, কাহার কথা বলিতেছ? অন্দরমহলে দেব দিবসবেলায় অন্য কারও তো থাকিবার কথা নয়। না মা, অন্য পুরুষের কথা নয়, আমি বলিতেছিলাম আপনার দুই বৌমার কথা। মরণ আগে গৃহদেবতার খোঁজ খবর করো, উহাতে মঙ্গল। দেবতাদের আশীষ না লইয়া মেয়ে ছেলেদের কথা কইতে লাগিতেছ। বাটি ছাড়িয়া যাইবার আগে তো তুমি গৃহদেবতা রাধা গোবিন্দের স্মরণ না লইলে কোনো কার্যে প্রবৃত্ত হইতে না। তোমার নিশ্চয় মনে আছে, ভাগবত পাঠ না করিয়া তুমি জলগ্রহণ করিতে না। এই কত বৎসরে তুমি কি সব বিমিশ্রিত হইয়াছ? রামমোহন যথেষ্ট বিরক্ত হয়েছেন। কতদিন বাড়ি ছাড়া? বাবার ইচ্ছায় তাকে যেতে হয়েছিল পাটনায়। বাবা রামাকান্ত ছেলেকে দরবারি শিক্ষায় শিক্ষিত করার জন্য পাটনায় পাঠিয়েছিলেন। সেখানে আরবি ফার্সি শিক্ষার শেষে রামমোহন জানালেন, মাতৃদেবীর ইচ্ছায় এবার তাকে যেতে হবে বেনারস। সেখানে মাতৃকুলের পড়াশোনা, সংস্কৃতের ব্যুৎপত্তি নিতে হবে। রামমোহন নিষ্ঠার সঙ্গে বাবা ও মায়ের নির্দেশ পালন করে 5 বছর বাদে বাড়ি ফিরেছেন। কিন্তু দেখলেন বাবা মা কেউ তেমন করে তাকে আপ্যায়ন তো করলই না, উপরন্তু খানিক দূর দূর করিতে লেগেছেন। বাড়ির বউদের তো অন্দরমহলের বাইরে যেতে দেন না। রামমোহন নিজের বউকে দেখতে চাইছেন, তাতেও অশান্তি। তখন ছোটটি বড়টির চুল বেঁধে দিচ্ছিল। বাড়ির চৌবাচ্চায় স্নান সেরে এসে তারা দুজনে লাল মেজের ওপর পা ছড়িয়ে বসে। সঙ্গে আছে দাসী ননিবালা। ননিবালার কাছে খবর পেয়েছে তাদের পতিদেবতা বিদেশ থেকে পণ্ডিত হয়ে ফিরেছেন আজ। তাদের দুজনকেই দাসী ননিবালা চান করিয়ে এনে ধনেখালি ফিনফিনে শাড়ি পরিয়ে দিয়ে গায়ে আতর ছড়িয়ে দিয়েছে। তারপর কাঠের চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বাঁধতে লেগেছে। ছোটজনের আবদার, সে বড়জনের চুল নিজের হাতে বেঁধে দেবে আর ছোট চুল বাঁধবে দাসী ননিবালা। সেরকমই চলছিল। হঠাৎ চিনে বাড়ির ছুতোর মচমচ আওয়াজ শ্রীমতী উমার ঘরের সামনে এসে যেন থামল। স্বতন্ত্র খানিকটা দুরু দুরু বুকে রামমোহন দুই বইয়ের দরজার দিকে তাকিয়ে বিস্মিত। ইনি কে? তাদের কর্তা? মাথার ওপর রূপ করে কাপড় টেনে দিল দুজনেই। তাদের দাসী বিধবা ননিবালা বয়সে বেশ বড়, মাঝবয়সী। সেও ওরকম একজন দীর্ঘাকায় সৌম্যদর্শন মানুষকে দেখে চিনতে না পারলেও ভড়কে গেছে। মা ঠাকুরন যদি জানেন অন্দরমহলে তার বৌমাদের ঘরের দোরে কোনো পুরুষ এসেছে, তা হয়ে গেল। এ বাড়ির অন্ন বুঝল। সে তাড়াতাড়ি লাফিয়ে দাঁড়ালো, মাথায় কাপড় টেনে দরজার দিকে পেছন করে গলায় সাহস এনে বলল, আপনি ক্যারা? মেয়ে মানুষদের মেহলায় চলে এলেন যে? বড় দারোয়ানের হাঁকিনি, এখান থেকে চলে যান। বাবু সেরেস্তার ঘরে আছেন, সেখানে কথা গণগে। রামমোহন বাধা পেয়ে খানিক ক্রুদ্ধ হলো, পর মুহূর্তে বুঝলেন ভালো ভালো তার অবর্তমানে তার বৌদিগের নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটে না। রামমোহন নিজের পরিচয় দিলেন না।
না দিলে দরজার ওপারের মানুষেরা জড়সড় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ননিবালার মন থেকে ভয় যায় না। সেও আরেকখানি গুছিয়ে কথা ফেলে, আপনি যদি এই বাড়ির মানুষ হন, বলতেছি মা ঠাকুরন ছোটবেলা, তাই আপনি আদব কায়দা জানেন না। ননিবালার মন থেকে ভয় যায় না। সে আরও খানিক গুছিয়ে কথা বলে, আপনি যদি বাড়ির মানুষ হন, বলতেছি মা ঠাকুরের ছোট ছেলে, তা আপনি আদব কায়দা জানেন না? ছেলেদের দিনের বেলায় মেয়ে মহলে আসতে আছে নাকি? রামমোহন এই বাড়ি থেকে পড়তে পাটনা যাওয়ার সময় এই দাসী ছিল না। সে বছর দুয়েক হলো এসেছে। রামমোহন দেখতে কেমন তার জানার কথা নয়। তার কাজ বাড়ির বউদের আগলে রাখা। রামমোহন বললেন, আমি অনেক বৎসর পর বাটি আসিয়াছি। স্ত্রীরা কে কেমন আছে তাহা দেখিতে চাইলে আসিলাম। দিনে দিনে নিজের স্ত্রীকে দেখিতে হইলে রাতে দিনের বাজবিচার করতে নাই। তুমি দাসী নির্বিধায় আমাকে ঢুকিতে দাও। আমি মায়ের সহিত দেখা করিয়া এখানে আসিয়াছি। তিনি তোমার ওপর রুষ্ট হইবেন না। রামমোহনকে অন্দরমহলে পাঠিয়ে রামকান্ত নিজেকে একটু গুছিয়ে নিতে চান এই অবসরে। পুত্রের কাজে কোথাও যেন নিজের কম লাগছে। তা কি মোহনের ওরকম দিব্য চেহারার জন্য? না, ছেলের 5টি বছর ধরে প্রথমে পাটনায় আরবি ফার্সি শিখে নিজেকে দিগ্গজ করেছে, আবার তারপর বেনারসে গিয়ে সংস্কৃত শিখে বেদ অধ্যয়ন করে শাস্ত্রবিদ হয়েছে তার জন্য। বৈষ্ণব রামাকান্ত রাধারানীর স্মরণ নিলেন। মনে মনে ভাবলেন, মোহন এসেছে, এবার ওকে নিয়ে একবার অবিরাম পাটে ঘুরে আসবেন। সেখানে সন্ধেবেলায় রোজ ভাগবত পাঠ হয়। অনেক ভক্তরা পাটে থাকেন, বাইরের কোথাও আসেন। তাদের সামনে এই পরিণত রামমোহন যেন একবার ভাগবত পাঠ করে, সেই সবাইকে মুগ্ধ করে দেয়। লাঙ্গরপাড়া থেকে রাধানগর আর কদ্দূর। মোহনকে জিজ্ঞেস করে কাল বা পরশু অবিরাম পাটে যাবেন। বড় ছেলে জগমোহন হলেও তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করতেন না। সে ছেলে বাবার কথা ইষ্ট জ্ঞান করে। কিন্তু রামমোহন ছোট থেকে একটু বেয়ারা যে। পাটনা থেকে বেনারস হয়ে রামমোহন নিজের বাড়িতে ফিরেছেন। সেখানে বাবা রামকান্ত রায় নিজের বাড়ির বৈঠকখানায় জমিদারির লোকজন নিয়ে প্রতিদিনের সেরেস্তার কাজকর্ম করছিলেন। বর্ধমান রাজার কাছ থেকে 3খানি গ্রামের ইজারা নিয়েছেন। খানাকুল, কৃষ্ণনগর, গোঘাট। খুব চাপের কাজ বুঝতে পারিনি। নবাবের অধীনে শিকদারি করা এক জিনিস, আর নিজের ইজারাদারি থেকে টাকা তুলে বর্ধমান রাজাকে খাজনা